রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন এদেশ ও দেশের মানুষের স্বাধীনতা, অধিকার আদায় ও কল্যাণের কথা ভেবেছেন। কারো পরামর্শ নয়, ঐতিহাসিক 6 দফাও ছিল জাতির পিতার নিজস্ব চিন্তার ফসল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত 7 জুন ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে অনুষ্ঠিত অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তাকে যখন গ্রেপ্তার করা হয় তখন আবার পশ্চিম পাকিস্তানের কিছু নেতা আর আমাদের দেশে সবসময় একটা দালাল শ্রেণী পাওয়া যায়, তারা তাদের সাথে হাত মিলালো। তারা আবার এখানে 6 দফার পরিবর্তে 8 দফা নিয়ে এসে হাজির। আমাদের প্রতিষ্ঠানের বাড়িতেই তখন কার্যকরী কমিটির সভা, সেখানে 6 দফা না 8 দফা এটা নিয়ে তুমুল বিতর্ক, এবং সেখানে সিদ্ধান্ত হলো না 6 দফাই আমরা একমাত্র মানব, এখানে 8 দফায় বিকল্প আমাদের দরকার নেই। ঠিক এভাবে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কিন্তু আমাদের এগোতে হয়েছিল। দলের দুর্দিনে যারা সাহস ও সততার পরিচয় দিয়েছেন আওয়ামী লীগের শুধু তারাই, এমন মত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিমের। এই নেতা মনে করেন, দলে ভাই লীগ বা এমপি লীগের কোনো সুযোগ নেই। একই সঙ্গে অনুপ্রবেশকারীদের প্রবেশ ঠেকাতে না পারার দায় দলকেই নিতে হবে বলেও মত দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। বছর ক্ষমতায় থাকার পর কেমন চলছে আওয়ামী লীগ, কারা চালাচ্ছেন এই দলকে, তা নিয়ে এখন প্রায় আলোচনা সমালোচনা চলে দলের অভ্যন্তরে। নিউজ 24 এর সাথে আলাপচারিতায় এবার মুখ খুলেন দলের এই নেতা। প্রতারক, বিভিন্ন সুযোগ সন্ধানী, অপশক্তি, নীতিহীন, আদর্শহীন কিছু লোক এই দলের ভিতরে ঢুকে স্বার্থ সিদ্ধির জন্য, স্বার্থ আদায়ের জন্য কাজ করছে। এখানে কোনো এমপি লীগ অথবা কোনো ব্যক্তি লীগ অথবা কোনো ভাই লীগ অথবা আত্মীয় লীগ এগুলো করার কোনো সুযোগ নেই। এটা যারা করবে, এরা করার চেষ্টা করেছে, আমরা দেখেছি সেই সকল ক্ষেত্রে দলের ভাবমূর্তি কখনো কখনো উজ্জ্বল হয়নি। তিনি মনে করেন, আওয়ামী লীগ বা এর অঙ্গ সংগঠনে যে বা যারা অনুপ্রবেশকারী বা সুযোগ সন্ধানীদের যোগসূত্র তৈরিতে সহায়তা করবে, তাদের বিষয়ে হাইকমান্ডের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। নীতিহীনদের জন্য, অনুপ্রবেশকারীদের জন্য, সুযোগ সন্ধানীদের জন্য জিরো টলারেন্স নীতি। সুযোগ দেওয়ার জন্য কেউ সহযোগিতা যদি করে থাকে, নিশ্চয়ই সেটাও আমরা দেখব, এবং এইরকম কোনো কেউ যদি কোথাও খুঁজে পাওয়া যায়, তাদের ব্যাপারেও আওয়ামী লীগ আইন অনুযায়ী, গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেবে। জি.কে. শামীম, পাপিয়া সাহেবদের নামের সাথে কেন বারবার আওয়ামী লীগের নাম জড়িয়ে যাচ্ছে, এমন প্রশ্নে বাহাউদ্দিন নাসিম মনে করেন, এ ধরনের সুযোগ সন্ধানীদের হাত থেকে দলকে পরিশুদ্ধ করতে না পারার ব্যর্থতাও নিজেদের। 2019 সাল থেকে দলের ভিতরে শুদ্ধি অভিযান শুরু করেছে। সেই শুদ্ধি অভিযানে কিন্তু কেউ মাপ পায়নি। এখনো কিন্তু বিভিন্ন পর্যায়ের এই শুদ্ধি অভিযান অব্যাহত আছে, সে অভিযান চলবে, এবং সেক্ষেত্রে কোনো নেতা কিন্তু রেহাই পাচ্ছেন না। এটা শুধু আওয়ামী পরিবারেরই না, এটা যে কোনো রাজনৈতিক দলের জন্য, যে কোনো মানুষের জন্য, সরকারি কর্মকর্তা থেকে আরম্ভ করে, ব্যবসায়ী থেকে আরম্ভ করে, যারাই অন্যায় করবে, দুর্নীতি করবে, অথবা দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কাজ করবে, দেশের মর্যাদা নষ্ট করতে চাইবে, জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডকারীদের বিরুদ্ধে আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি বলেন, ত্যাগীদের স্থান করে দেওয়ার মধ্য দিয়ে সুযোগ সন্ধানীদের দমন করা সম্ভব। আর সাংগঠনিক কর্মকাণ্ডের গতি প্রকৃতির ধরন কিছুটা পরিবর্তন হলেও করোনার মধ্যেও দলের সাংগঠনিক কাজ চলমান রয়েছে। পরিস্থিতি বিবেচনায় আগস্ট পরবর্তী কর্মপরিকল্পনাও তৈরি করা হচ্ছে বলেও জানান দলের এই নেতা। পর্যালোচনা করছি, আমরা দেখছি এদেরকে। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। করোনার মধ্যেও বাস্তবায়নের পথে হাঁটছে চট্টগ্রামের কর্ণফুলী টানেল। এরই মধ্যে শেষ হয়েছে একটি টিউবের খনন কাজ। পুরো প্রকল্পের অগ্রগতি প্রায় 60%। প্রকল্প পরিচালক বলছেন, নির্ধারিত সময় 2022 সালেই প্রকল্প শেষের টার্গেট নিয়ে এগোচ্ছে কাজ। প্রকল্পটি শেষ হলে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যে গতি বাড়বে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। নয়ন বড়ুয়া জয়কে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন প্লাবন রহমান। চট্টগ্রামের অন্যতম বড় প্রকল্প কর্ণফুলী টানেল। সরকারের গুরুত্বের তালিকায় থাকা এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে নদীর তলদেশ দিয়ে চলবে যানবাহন। করোনার মধ্যে বেশিরভাগ মেগা প্রকল্প থমকে গেলেও ধীরে চলেছে কর্ণফুলী টানেলের নির্মাণ কাজ, যেখানে নদীর তলদেশ দিয়ে নির্মিত হচ্ছে 4 লেন বিশিষ্ট 3.4 কিলোমিটার দীর্ঘ টানেল।
এর মধ্যে পতেঙ্গা থেকে আনোয়ারা উপজেলা পর্যন্ত বোরিং মেশিনের মাধ্যমে একটি টিউব টানেলের 2450 মিটারের কাজ শেষ। করোনাকালেও 266 জন চীনা প্রকৌশলী ও শ্রমিকরা কঠোর পরিশ্রম করে একটি টিউবের কাজ শেষ করেছেন। টানেল বোরিং মেশিন দিয়ে আরেকটি টিউবের কাজ শুরু করার জন্য আমাদের 3 থেকে 4 মাস সময় লাগবে। যে নির্ধারিত সময় আছে 2022 সালের ডিসেম্বর মাস, সেই নির্ধারিত সময়ের মধ্যে আমরা টানেলের কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, দুটি টিউবের সমন্বয়ে নির্মিত হতে যাওয়া এই টানেল বাস্তবায়িত হলে বছরে কমপক্ষে 63 লাখ যান চলাচল করবে নদীর তলদেশ দিয়ে। ইতিমধ্যে দেশের প্রথম এই টানেল নির্মাণের 57 ভাগ কাজ শেষ, যার নির্মাণ শেষের লক্ষ্য 2022 সাল। একটি টিউবের কাজ শেষ হয়েছে, আরেকটি টিউবের কাজ শুরু হবে। দুটি টিউব সম্পন্ন হওয়ার পরেই এই প্রকল্পটি শেষ বলা যাবে, কারণ অন্যান্য অবকাঠামোর কাজ ইতিমধ্যে তার চেয়ে অগ্রগামী আছে। এই টানেলটি সম্পন্ন হলে পরে আমাদের মাতারবাড়ি সহ অন্যান্য এলাকাতে বিশাল উন্নয়ন কর্মকাণ্ড চলছে। জাতীয় অর্থনীতিতে তার অবদান যুক্ত করার জন্য এই টানেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্ণফুলী নদীর মাধ্যমে দুভাগে বিভক্ত চট্টগ্রাম মহানগরী, যাকে এক সুতোই বাঁধছে কর্ণফুলী টানেল। মোট 10,374 কোটি 42 লাখ টাকার এই মেগা প্রকল্পে টিউব দুটি ছাড়াও কর্ণফুলীর পশ্চিম ও পূর্ব প্রান্তে 5 কিলোমিটারের বেশি দীর্ঘ সংযোগ সড়ক নির্মিত হচ্ছে, যা বাস্তবায়িত হলে কর্ণফুলীর দুই পাড় জেগে উঠবে নতুনভাবে। লাবন রহমান, নিউজ 24, ঢাকা। উন্নয়নের নামে সড়ক খোঁড়াখুড়িতে অতিষ্ঠ নগরবাসী। বিস্তারিত জানাতে বনশ্রী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, বনশ্রী এলাকার সড়ক খোঁড়াখুড়ি নিয়ে কি বলছেন স্থানীয়রা? সজল, আমি রয়েছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ওয়ার্ড নাম্বার 22 বনশ্রী এলাকায়। এই বনশ্রী এলাকায় কিন্তু বেশ কয়েকটি প্রকল্প চলছে, বিশেষ করে এ ব্লক, বি ব্লক, ডি ব্লক, সি ব্লকে। তো আজ আমি রয়েছি এ ব্লকে এবং এই এলাকার যে রাস্তা, সে রাস্তার যে উন্নয়ন, সে উন্নয়নের ক্ষেত্রে কিন্তু আসলে জনভোগান্তির যে অভিযোগ, সেই অভিযোগগুলো কিন্তু রয়েই গিয়েছে এবং এখানে যে সাধারণ যারা বাসিন্দা রয়েছে আসলে তাদের কিছু অভিযোগ রয়েছে, তাদের মুখ থেকে আসলে শুনতে চাচ্ছি যে আসলে সেই অভিযোগগুলো কি রয়েছে। একটু আপনাদের ভোগান্তির পাশাপাশি আপনাদের রাস্তায় নিয়ে কিছু অভিযোগ রয়েছে, আপনি বলছিলেন, একটু বলবেন। এখানে হলো যে রাস্তাটা দীর্ঘদিন থেকে এরকম কেটে রাখছে, এখানের যে সাধারণ জনগণ খুব এটার হয়েছে। কারণ হলো যে এই রাস্তাটা ভালোই ছিল, কোনো পানি জমাট বাঁধে নাই, কিছু হয় নাই। এই রাস্তাটাকে পাথর ঢালাই করা হয়েছিল, এই রাস্তাটাকে তুলে আবার সেই দেখেন যে খোয়া বালু ফালাইয়া প্রায় 2-3 মাস ধরে এরকম অবস্থা। এখন এই জনগণের দুর্ভোগ, এই যারা দোকানদার আছে, যারা বাড়িওয়ালা আছে, কেউ গাড়ি ঘুরে বের করতে পারে না। এরকম দীর্ঘদিন ধরে এই অবস্থা রয়ে গেছে। ধন্যবাদ সজল। আমি আপনাকে কিছু তথ্য দিতে চাই, সেটি হলো যে আসলে এই রাস্তাটি নিয়ে কিন্তু স্থানীয় বাড়ি মালিকদের কিছু অভিযোগ, সেই অভিযোগগুলো এরকম যে 3 বছর বা 4 বছর আগে রাস্তাটি তাদের এই সমিতির পক্ষ থেকে, বনশ্রী সমিতির পক্ষ থেকে করা হয়েছে। এরপরও আসলে নতুন রাস্তা কেটে এই ধরনের উন্নয়ন প্রকল্প নিয়ে কিন্তু তাদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। আসলে এই বিষয়টি নিয়ে যে সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট যিনি প্রকৌশলী রয়েছেন, তিনি হয়তো বা আমাদের জানাবেন যে আসলে কেন তারা এই ধরনের একটি প্রকল্প, এই একটি ভালো রাস্তা তারা দিয়েছে। এবং রাজধানী জুড়ে কিন্তু এই সেবা সংস্থাদের সমন্বয়হীনতার কারণে যেই একই রাস্তা বারবার কাটা, এগুলো কিন্তু অব্যাহত কিন্তু এখনও রয়েছে। পাশাপাশি বর্ষা মৌসুমে যেই উন্নয়ন কাজের ধরার কারণে যে আরও ভোগান্তি বাড়ছে, আরও সময় বেশি নিচ্ছে, এই বিষয়টি কিন্তু এখনও কিন্তু প্রত্যেকটা এলাকায় কিন্তু আমরা দেখছি। তো সজল, এই ছিল আমার কাছ থেকে সবশেষ। বিপ্লব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী তালুকদার বিপ্লব জানাচ্ছিলেন অপরিকল্পিত খোঁড়াখুড়িতে অতিষ্ঠ রাজধানীবাসী। রাজধানীর বনশ্রী থেকে জানাচ্ছিলেন এ বিষয়ে। আজ 26 আগস্ট, দিনাজপুর ফুলবাড়ি ট্রাজেডি দিবস। 2006 সালের এই দিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল এবং বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে ফুলবাড়ি থেকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে ফুলবাড়ির মানুষ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারায় 3 জন, আহত হয় 2 শতাধিক। ঘটনার এত বছর পরও স্থানীয় সহ আন্দোলনকারীদের অভিযোগ এখনও পূরণ হয়নি ফুলবাড়িবাসীর 6 দফা দাবি। দিনাজপুর থেকে ফখরুল হাসান পলাশের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 2006 সালের 26 আগস্ট, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে ফুলবাড়ি থেকে প্রত্যাহারের দাবিতে ফুলবাড়ি ঢাকা মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়।
তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ও ফুলবাড়ি রক্ষা কমিটি সহ স্থানীয়দের বিক্ষোভ মিছিলে পুলিশ বিডিআর, টিয়ার সেল, রাবার বুলেট ও নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় আলামিন, সালেকিন ও তরিকুল। আহত হয় 2 শতাধিক আন্দোলনকারী জনতা। এরপর ফুলবাড়িবাসীর সর্বাত্মক আন্দোলনে বাধ্য হয়ে তৎকালীন সরকার 6 দফা চুক্তি বাস্তবায়নের আশ্বাস দিলে আন্দোলনকারীরা ধর্মঘট প্রত্যাহার করে। কিন্তু ঘটনার 14 বছরেও এখন পর্যন্ত সেই 6 দফা চুক্তি বাস্তবায়ন না হওয়ায় হতাশ আন্দোলনকারীরা। পুলিশ বিডিআর আমাদের মধ্যে অতর্কিত তারা হামলা শুরু করলো, লাঠিচার্জ করলো। কেন এই বিষয়টা কেন তারা সেদিন করলো আমরা বুঝতে পারলাম না। আমরা ফুলবাড়িবাসীর পক্ষ থেকে আবেদন জানাই, ফুলবাড়িতে যেন আর জীবনে কোনোদিন কয়লা খনি না হয়। আন্দোলনকারীরা জানান, শুধু ফুলবাড়ি নয়, রূপপুর, রামপাল সহ প্রকৃতি বিধ্বংসী কোনো প্রকল্প দেশে বাস্তবায়ন করতে দেয়া হবে না। আজও পর্যন্ত ফুলবাড়িতে এশিয়া এনার্জির 2টি অফিস ফুলবাড়িতে বিদ্যমান। জাতীয় সম্পদ রক্ষার যে আন্দোলন, সেই আন্দোলনকে বেগবান করে তাদের অধিকার আদায় করবে ইনশাল্লাহ। ফুলবাড়ি আন্দোলনের ঘটনায় পৌর মেয়র মুর্তজা সরকার মানিককে প্রধান আসামি করে 19 জনের নামে করা মামলা প্রত্যাহার সহ সেদিনের প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরার আহ্বান জানানো হয়। সরকারের কাছে দাবি, এই তদন্ত রিপোর্ট জনগণের কাছে পেশ করতে হবে। এই ষড়যন্ত্রের সঙ্গে কে কে জড়িত, কে এই মানুষগুলোকে মারলো, আহত নিহত করলো, এটা রিপোর্ট এলাকার মানুষ জানতে চায় এবং দেশের মানুষ জানতে চায়। প্রতি বছর তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি এই দিনটিকে জাতীয় সম্পদ রক্ষা দিবস, ফুলবাড়ি শোক দিবস হিসেবে পালন করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। ভারতীয় ইছামতি নদীর পানিতে ডুবে গেছে যশোরের শার্শা উপজেলার 2000 হেক্টর জমির ফসল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েকশো কৃষক। স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী রুদ্রপুর ও খলসি খালে ত্রুটিপূর্ণ স্লুইস গেট নির্মাণের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। দ্রুতই জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। রিপন হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলার পুটখালী, গোগা, উলাশী, বাগাচার ও কায়বা সহ বেশ কিছু এলাকার পানি নিষ্কাশনের একমাত্র পথ ইছামতি নদী। এসব এলাকার বৃষ্টির পানি খালবিল হয়ে চলে যায় ইছামতি নদীতে। তবে এবছর তার ব্যতিক্রম হয়েছে। উল্টো ইছামতির পানি এসে প্লাবিত হয়েছে শার্শা উপজেলার নিম্নাঞ্চল। উজানের ঢল ও টানা বৃষ্টিতে ইছামতি নদী সংলগ্ন ফসলি জমি ও ঘরবাড়িতে পানি উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ত্রুটিপূর্ণ স্লুইস গেট, নদী ও খাল ভরাট হয়ে যাওয়ার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। নদীর পানিও বেড়েছে, আবার বৃষ্টির কারণে চারিপাশে ডুবে গেছে সব। কিন্তু ভারতের পানি প্রচন্ড চাপ দিয়েছে, এখনো ঢুকছে পানি। বর্ষায় আমাদের সব ঘর বাড়ি সব তুলে যাওয়া, বাল বাচ্চা নিয়ে আমরা ঠিকতে পারছি না, রান্না বান্না করতে পারছি না, বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যায় পড়ে আছি। কিছু কিছু সুইচ গেট নষ্ট হওয়ার কারণে এই ভারতের পানি ঢুকে আমাদের কৃষি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। সুইচ গেট যদি ভালো থাকতো তাহলে আমরা আটকাতে পারতাম, পানিটা আর ভিতরে ঢুকতো না। আকস্মিক বন্যায় কপাল পুড়েছে এ অঞ্চলের কৃষকদের। কৃষি বিভাগের তথ্য বলছে, জলাবদ্ধতার কারণে 477 হেক্টর জমির আমন ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এছাড়া 1500 হেক্টর জমির আমন ও সবজির আংশিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা আমরা ইতিমধ্যে প্রস্তুত করেছি। শীতকালীন সবজি এবং রবি ফসলের প্রণোদনা কর্মসূচির আওতায় আমাদের এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা নিয়ে আসব। সীমান্তবর্তী অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বৈশ্বিক করোনা পরিস্থিতি। কোভিড-19 বিশ্বজুড়ে গেল 24 ঘন্টায় প্রায় 5800 জন প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছে 2,39,000-এর বেশি। যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত 3 দেশেই হাজারের বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। এদিকে হংকংয়ের পর এবার একই মানুষের দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে বেলজিয়াম ও নেদারল্যান্ডসেও। করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপিকে মার্কিন অনুমোদনকে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বলে মন্তব্য করেছে ফরাসি বিশেষজ্ঞরা। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। করোনা সংক্রমণে গেল একদিনে যুক্তরাষ্ট্রে প্রাণহানি আবারও হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে 40,000-এর বেশি। 1200-র বেশি মৃত্যু ও 46,000-এর বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ব্রাজিলে।
দেশটির প্রেসিডেন্ট জেইর বলসোনারোর পর এবার তার ছেলে ফ্লাভিও বলসোনারোর শরীরে ধরা পড়েছে এই ভাইরাস। হাজারের বেশি মৃত্যু ও নতুন ৬৬,০০০-এর বেশি আক্রান্তে টানা ৩ সপ্তাহের বেশি সময় ধরে সংক্রমণের শীর্ষে রয়েছে ভারত। ৪ মাস আগে করোনায় আক্রান্ত হওয়ার পর হংকংয়ের এক বাসিন্দা দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার খবর সোমবার প্রকাশিত হয়। এর পরপরই বেলজিয়াম ও নেদারল্যান্ডসে 2 করোনা আক্রান্তের ক্ষেত্রে একই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দ্বিতীয় দফায় আক্রান্তের বিষয়টি এবার প্রমাণসহ রেকর্ড হলো। সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় পুনরায় রাজধানী সিওলের সকল স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। ভাইরাসের প্রকোপে চলতি বছর আর খুলছে না ইন্দোনেশিয়ার বিখ্যাত পর্যটন কেন্দ্র বালিতে। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। বুধবার দেশটির শাসক দল কমিউনিস্ট পার্টির এক নীতি নির্ধারণী বৈঠকে এই আহ্বান জানান তিনি। এদিকে সোমবার থেকে মানবদেহে সোবারেনা 1 করোনা ভ্যাকসিনটির ট্রায়াল শুরু করেছে কিউবা। 2টি ইনজেকশনের মাধ্যমে 676 জনের দেহে আগামী বছরের জানুয়ারির 11 তারিখ পর্যন্ত চলবে এই ট্রায়াল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর এবার করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপির প্রয়োগের মার্কিন অনুমোদনের সমালোচনা করেছে ফ্রান্সও। ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপ দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে বলেই মন্তব্য করেছেন ফরাসি মহামারীবিদ ডমিনিক কস্তাগ্লিওলা। এর ফলে রোগীদের দেহে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করেছেন তিনি। নিবির আমিন, নিউজ 24। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। বন্যা ও বৃষ্টির পানিতে এমনকি আবর্জনায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়া থেকেও প্রায় সারা বছরই জলাবদ্ধ থাকে রাজধানীর ডিএনডি বাঁধ এলাকা। কাদা পানিতে একাকার, খানাখন্দে ভরা সড়ক। অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার বাসিন্দাদের। তাদের ভোগান্তির তথ্য জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ শান্ত। শান্ত, ডিএনডি বাঁধ এলাকার মানুষের দুর্ভোগ কেমন দেখছেন, কি বলছেন তারা? সজল, আজকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, অর্থাৎ এই এলাকাটা যে দুর্ভোগগুলো থাকে জলাবদ্ধতায়, পানি নেমে গিয়েছে মোটামুটি। আমি ঠিক এই মুহূর্তে আছি হলো এইখানের এই ডিএনটি বাঁধের এখানে যে পয় নিষ্কাশন পাম্পটি রয়েছে, যেই পাম্পটি দিয়ে এই এলাকায় যখন পানি জমে যায় সেই পানিগুলোকে নিষ্কাশন করা হয়, সেই পাম্প হাউসে আছি। আমি এখানকার প্রকৌশলীদের সাথে কথা বলেছিলাম, যেটি তারা জানালেন যে তারা যখন এই বৃষ্টির সময়টায় তারা অনেক বেশি পরিশ্রমী করতে হয় এবং যে পাম্প হাউসটি আছে এটি আসলে অতটা কার্যকর হয় না, যে বিশাল এরিয়ার জন্য এটি করা হয়েছে সেই দিক দিয়ে অতটা সুবিধাজনক হয় না, যে কারণে পানি যখন জমে যায় সেই পানিটা নিষ্কাশন করে সেটি বাইরে ফেলে দেওয়ার জন্য সময় লাগে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এ কারণেই এই এলাকার বিশাল জনগোষ্ঠী এই জলাবদ্ধতায় ভোগে। এরপরও তারা যেটি জানিয়েছেন যে সরকার আরও নতুন কিছু প্রকল্প হাতে নিয়েছে এবং সেই অনুযায়ী এ ধরনের আরও কয়েকটি পাম্প হাউস করা হবে এবং এর বাইরেও যাতে এলাকা বেসিসে কিছু উন্নয়ন করা যায় কিনা, যাতে জলাবদ্ধতা না হয়, সেই প্রক্রিয়াগুলোও চলমান রয়েছে। সজল। শান্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী তৌহিদ শান্ত ডিএনডি বাঁধ এলাকার মানুষের ভোগান্তির খবর জানাচ্ছিলেন। ঢাকার রাজপথে আবারও চলতে শুরু করেছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি। লকডাউন আর স্বাস্থ্য ঝুঁকি থাকায় করোনাকালীন সময়ে কোচওয়ানদের দিন কাটছিল অভাবে। ঋণ করে যোগান দিতে হতো পশু খাদ্য। লকডাউন আর সরকারের স্বাস্থ্যবিধির নির্দেশনা নিয়ে ঢাকা এখন কর্মব্যস্ত। কোচওয়ানদের আশা অভাব কাটিয়ে আবারও তারা ফিরবেন পুরনো রূপে। বিস্তারিত জানাচ্ছেন আলু তালুকদার। এভাবেই ঘণ্টাখানেক ধরে চলছে কোচওয়ানদের প্রস্তুতি। ঘোড়ার গায়ে লেগে থাকা ময়লা পরিষ্কারের পাশাপাশি চলছে গাড়ির ধোয়া মোছার কাজ। দীর্ঘদিন লকডাউনে বন্ধ থাকা এসব গাড়ি আবার ব্যস্ত ঢাকার যাত্রী বহনের কাজে। যানজটের মাঝেও টগবগিয়ে চলা ঐতিহ্যবাহী গাড়ির গন্তব্য গুলিস্তান। সেখান থেকেই তোলা হবে সদরঘাটের যাত্রী।
ঘণ্টা ধরে চলে কচুয়ানদের যাত্রী ডাকা। 15 সিটের গাড়িতে যাত্রীর সংখ্যা মোটে 4 জন। করোনা ভাইরাসের কারণে লকডাউন কাটিয়ে এখন কতটা স্বাভাবিক জীবনযাপনে কচুয়ানরা? যাত্রী আগের মতো নাই, জানে পাইতাম 15 জন, মানে 8 জন 9 জন। ঘোড়ার খাওয়ানোর টাকা উঠতেও কষ্ট হয়ে যায় চলাইতে। মোটামুটি কি করুম, গাড়ি তো চালাইতে হইব, ঘোড়ারে বাঁচা রাখতে হইব না। স্বাস্থ্যবিধির নির্দেশনা আর যাত্রী সংখ্যা কম থাকার পরও নিয়মিত যাত্রীরা খুশি নবাব জমিদারদের ঐতিহ্য বহনকারী এসব গাড়িতে চড়তে পেরে। আজকে হঠাৎ করে অনেকদিন পর উঠলাম, স্বাভাবিক চলাফেরা করতে পারতেছি, ভালো লাগে বিদে আজকে আবার উঠলাম। অনেকদিন পর গাড়িতে উঠতেছি, আনন্দ বোধ করতেছি। করোনা কাটিয়ে পর্যাপ্ত যাত্রী আর ঘোড়ার খাদ্য জোগান না করতে পারা এসব কচুয়ানরা বলছেন কষ্ট হলেও ঐতিহ্য ধরে রাখতে চান তারা। এই আর কি মন করেন, টুকটাক চলতেছে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সাই নাভালনির ওপর বিষ প্রয়োগের ঘটনায় মঙ্গলবার প্রথমবারের মতো মুখ খুলেছে রুশ প্রেসিডেন্ট কার্যালয়। ঘটনাটিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর মঙ্গলবার একে হঠকারী আখ্যা দিয়ে কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকোভ মঙ্গলবার নিয়মিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, অভিযোগটি সত্য হবার কোনো সম্ভাবনাই নেই। বলেন, যতক্ষণ পর্যন্ত নাভালনির শরীরে বিষাক্ত পদার্থের উপস্থিতি নিশ্চিত হওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এ নিয়ে কোনো মামলা বা তদন্ত শুরু হবে না রাশিয়ায়। গেল বৃহস্পতিবার একটি ফ্লাইটে সাইবেরিয়ার টমস্ক থেকে মস্কো ফেরার সময় অসুস্থ হয়ে পড়েন পুতিনের কট্টর সমালোচক নাভালনি। হাসপাতালে ভর্তির পর কোমায় চলে যান তিনি। চিকিৎসার জন্য তাকে বার্লিনের চ্যারিতে হাসপাতালে নিয়ে আসা হলে তার শরীরে বিষ প্রয়োগের সম্ভাবনাটি নিশ্চিত করেন চিকিৎসকরা। নাভালনির ওপর এমন হামলার ঘটনা এবারই প্রথম নয়। 2017 সালেও একবার তার মুখে রাসায়নিক পদার্থ লাগিয়ে দেওয়া হয়। 2019 সালে আরেকবার বিষ প্রয়োগের অভিযোগ এনেছিলেন তিনি। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। পাখির নিরাপদ আশ্রয়ের খবর দিয়ে পাখিদের অভয়াশ্রম হয়ে উঠেছে পঞ্চগড়ের বোয়ালমারি এলাকার জবেদা অটো রাইস মিল। বিভিন্ন প্রজাতির হাজারো পাখির বসবাস এখানে, যাদের মধ্যে ঘুঘুর সংখ্যাই বেশি। মূলত নিরাপদ আশ্রয় ও খাবারের সন্ধানে এখানে ভিড় জমায় পাখিগুলো। চালকল মালিকও বিরামহীনভাবে পাখিদের খাবার সরবরাহ করেন। স্থানীয়দের সঙ্গেও পাখিগুলোর সখ্যতা গড়ে উঠেছে। সরকার হায়দারের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনভর পাখির কলকাকলি ও ওড়াউড়ি, এ যেন পাখির রাজ্য। সূর্য ওঠার আগেই এখানে ঘুঘু সহ বিভিন্ন প্রজাতির হাজারো পাখি এসে জড়ো হয়। দল বেঁধে সকালের খাবার খেয়ে ফিরে যায় আপন ঠিকানায়। এরপর পালাক্রমে চলে এসব পাখিদের আসা যাওয়া। তেতুলিয়া উপজেলার বোয়ালমারি এলাকার জবেদা অটো রাইস মিলে প্রতিদিনই দেখা মেলে এমন নৈসর্গিক দৃশ্যের। মূলত নিরাপদ আশ্রয় ও খাবারের সন্ধানে এখানে ভিড় জমায় পাখিগুলো। তাদের আবদার মেটাতে চালকল মালিকেরও বিশেষ আয়োজন। প্রতিদিন ঘুঘু মোটামুটি 2 থেকে 3 মণ ধান খায়। যদি তাহলে ধান না থাকে তাহলে গুডন থেকে মহাজন ধান বাড়ি করে দেয়। ওরা সুন্দর আসে, খাওয়া দাওয়া করে চলে যায়। কোনো সময় আমরা তারাই না, এতে আমরা অনুভব করি যে আল্লাহ রহমত বরকত বর্ষিত হয়। স্থানীয়রাও পাখিদের বিরক্ত করেন না, নেই শিকারীদের উৎপাত। ফলে গত 7-8 বছর ধরে এই চালকলটি পাখির অভয়াশ্রম হয়ে উঠেছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই এই ঘুঘুর মনোমুগ্ধকর দৃশ্য দেখি। আমরা কাউকে কখনো ডিস্টার্ব করি না, আর কি মারতে নিষেধ করি। এই উদ্যোগের মাধ্যমে তিনি একজন সত্যিকার অর্থেই পাখি প্রেমী মানুষ এবং আমরাও চেষ্টা করব তার এই উদ্যোগের সাথে সম্পৃক্ত হতে। লোকালয়ে পাখিদের এমন অবাধ বিচরণের খবরে প্রতিদিনই আশপাশের বিভিন্ন এলাকা থেকে ভিড় জমান দর্শনার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।